বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছে তাই করার দুঃসাহস দেখিয়ে চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে দিন দিন ভয়ঙ্কর রক্তপিপাসু হয়ে উঠছে দখলদার ইসরায়েলের শীর্ষ নেতা। 9 সেপ্টেম্বর 2025 কাতারের রাজধানী দোহা, যেখানে হামাস নেতারা মধ্যস্থতাকারীদের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন, ঠিক সেই সময় ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে শহর। আলোচনার টেবিলেই যদি আক্রমণ চালানো হয়, তবে কি আসলেই ইসরায়েল শান্তির পক্ষে, নাকি আন্তর্জাতিক আইনকে বারবার অমান্য করে তারা কেবল যুদ্ধের আবহ টিকিয়ে রাখতে চাইছে? কাতারে ইসরায়েলের হামলা কি বার্তা দিচ্ছে, কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তুলে ধরব বিস্তারিত। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা। এই হামলার মাধ্যমে ইসরায়েল একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে, যে ইসরায়েল চাইলে নিজের ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারে। এটি শুধু ফিলিস্তিনি নেতাদের ভয় দেখানোর জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনৈতিক পরিবেশকে সতর্ক করার বার্তা। যে দেশে হামলা চালানো হলো সেই কাতার, যারা বহু বছর ধরে শান্তির দেশ হিসেবে পরিচিত। গাজা ইসরায়েল, ইরান ইসরায়েল সহ বিভিন্ন ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকায় খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কাতার। আজ তাদের দেশও এই হামলার শিকার হলো। এটি ইঙ্গিত দেয় যে ইসরায়েল কেবল সামরিক শক্তি প্রদর্শনী করে যাচ্ছে না, শান্তি আলোচনার পথকেও বন্ধ করতে চায়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইতিমধ্যেই নিন্দা জানিয়েছে। জর্ডান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, এমনকি ভারতও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে শুধু নিন্দা যথেষ্ট নয়। ইসরায়েল পরিষ্কার করে দেখিয়েছে আন্তর্জাতিক চাপ বা সমালোচনাকে তারা ছোট করে দেখে, এবং কাতারে হামাস নেতাদের উদ্দেশ্য করে ইসরায়েলের হামলা আরও বড় কিছুর বার্তা দিচ্ছে। সে প্রসঙ্গে একটু পরে আলোচনা করব। এবার কাতার কি করবে? কাতার ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে 1996 সালে কাতার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। তবে 2009 সাল থেকে এই সম্পর্ক আর না থাকলেও অপ্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক আছে দুই দেশের। এমনকি এই চলতি বছরের এপ্রিলে ইসরায়েলের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল কাতার। যা হোক, কাতার গত কয়েক বছরে ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। কাতারের রাজধানী দোহা ছিল গাজা যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার মূল কেন্দ্র। কিন্তু 9 সেপ্টেম্বরের হামলার পর কাতার এটিকে অপরাধমূলক হামলা বলে ঘোষণা করেছে, এবং প্রতিবেশী দেশ কুয়েত ইতিমধ্যে জানিয়েছে কাতার প্রতিশোধ নিলে তারা পূর্ণ সমর্থন দেবে। এখন প্রশ্ন হলো, কাতার কি শুধু নিন্দা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে ইসরায়েলের উপর চাপ বাড়াবে? মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতার। দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি আছে এবং সেখানে রয়েছে 10,000 মার্কিন সেনা। কিন্তু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের এমন পদক্ষেপ কাতারকে আরও দৃঢ় অবস্থান নিতে বাধ্য করতে পারে। মুসলিম দেশগুলো কি একজোট হবে? কাতারে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নিন্দা এরই মধ্যে বিবৃতির মাধ্যমে দেখেছে বিশ্ব। এরা শুধু বিবৃতি দিতে পারে, কিন্তু বাস্তব পদক্ষেপ ছাড়া ইসরায়েলকে মোকাবিলা করা যে দিন দিন কঠিন হয়ে উঠছে, এই সত্যটি কবে বুঝবে তারা? মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর মধ্যে কাতার, সৌদি আরব ও ইরানের তেল ও গ্যাস বাজারে বিশাল প্রভাব রয়েছে। তারা চাইলে ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, যেমন রপ্তানি, আমদানি বা জ্বালানি সরবরাহে বাধা দিয়ে ইসরায়েলকে চাপে রাখা তাদের পক্ষে সম্ভব। এছাড়া কূটনৈতিক চাপ এবং সমন্বিত রাজনৈতিক পদক্ষেপও ইসরায়েলের আগ্রাসনকে থামাতে সাহায্য করতে পারে।
কিন্তু ইতিহাস আমাদের শেখায় যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সবসময় দুর্বল। রাজনৈতিক বিভাজন, মার্কিন ও পশ্চিমা দেশগুলোর প্রভাব, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে তারা একসাথে দাঁড়াতে অনেক সময় ব্যর্থ হয়। যদি এই হামলার পর অন্তত কিছু আরব দেশ একসাথে কণ্ঠ তোলে আর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তবে এটি মধ্যপ্রাচ্যে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারে। অন্যথায় ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যেতে পারবে এবং গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের সম্ভাব্য কৌশল। দোহায় হামলার মূল লক্ষ্য ছিল হামাস নেতাদের হত্যা বা ভয় দেখানো। যদিও তারা রক্ষা পেয়েছেন, তবে এর মাধ্যমে ইসরায়েল একাধিক বার্তা দিয়েছে। ১. যুদ্ধবিরতির আলোচনা তারা মেনে নিতে চায় না। ২. গাজা ও পশ্চিম তীরে আরও আগ্রাসন চালানোর অজুহাত তৈরি হচ্ছে। ৩. আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে সামরিক শক্তির প্রদর্শনী ইসরায়েলের কৌশল। অতএব গাজায় সামনের দিনে আরও ব্যাপক সামরিক অভিযান, পশ্চিম তীরে বসতি স্থাপনের গতি বাড়ানো, এমনকি সীমান্ত অতিক্রমী নতুন সংঘাতের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল হয়ে উঠছে সেই বুনো ষাঁড় যে সামনের সবকিছু তছনছ করে দিতে চায়। এসবই হচ্ছে একজন নেতানিয়াহু ও তার বন্ধু বিশ্ব মোড়ল আমেরিকার প্রত্যক্ষ মদদে। ইসরায়েলের এই বেপরোয়া উত্থানে লাগাম টানবে কি বিশ্ব? বিশ্ব কি এবার সতর্ক হবে? ইসরায়েলের এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি বিপজ্জনক সংকেত। আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্য অবজ্ঞা দেখানো হচ্ছে। শান্তি আলোচনার বদলে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা চলছে। এক্ষেত্রে প্রশ্ন হলো, ইসরায়েলের মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র কি এবার সতর্ক হবে? ইতিহাস দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো প্রায়শই ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলকে অগ্রাধিকার দিয়ে এসেছে। ৯ সেপ্টেম্বর দোহায় হামলার আগে হোয়াইট হাউস জানত, কিন্তু সরাসরি কঠোর পদক্ষেপ নেয়নি। এটি প্রমাণ করে ইসরায়েলের মিত্ররা সাধারণত সতর্ক থাকলেও প্রয়োগের ক্ষেত্রে দ্বিচারিতা দেখা যায়। তবে কাতারের মতো ধনী এবং কূটনৈতিকভাবে শক্তিশালী দেশ যদি সমন্বিতভাবে চাপ প্রয়োগ করে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক বা আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ, তাহলে এ ধরনের হামলার পরিপ্রেক্ষিতে মিত্ররাও বাধ্য হয়ে সতর্ক হতে পারে। অন্যথায় ইসরায়েল আগ্রাসনের পথে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। কাতারের দোহার আকাশে ইসরায়েলের বোমা শুধু ভবন কাঁপায়নি, কেঁপে উঠেছে শান্তি আলোচনার ভিত্তি। এটি প্রমাণ করে ইসরায়েল শান্তির পথে হাঁটতে চাইছে না, বরং যুদ্ধের আবহ টিকিয়ে রেখে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। এখন বিশ্ব তাকিয়ে আছে কাতার কি করে। মুসলিম দেশগুলো কি নিন্দার বাইরে গিয়ে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে পারে? দর্শক, আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।